আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সংসদে নতুন আইন। জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ বিল পাস। পৃথক সচিবালয় করার নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। সাংবিধানিক প্রশ্ন জড়িত বললেন অ্যাটর্নি জেনারেল। হামে আজও ৩ শিশুর মৃত্যু। সারা দেশেই বাড়ছে প্রাদুর্ভাব। ১৩ দিন এগিয়ে টিকাদান শুরু ২০ এপ্রিল থেকে বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং সংরক্ষিত নারী আসনে ভোটের তফসিল ঘোষণা। মনোনয়ন দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। বগুড়া ৬ ও শেরপুর ৩-এর নির্বাচনকাল। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশকে আইনে রূপান্তর করল সরকার। এই সংক্রান্ত বিল সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পরে তা কণ্ঠভোটে পাশ হয়। এদিকে প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে ড্রেস বিতরণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা খাতে ৪৩টি অগ্রাধিকার চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বিরোধী রাজনৈতিক দল ও ছাত্র জনতার দাবির মুখে ২০২৫ সালের ১২ মে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগ ও দলটির সব সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। বুধবার সংসদ অধিবেশনে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬ উত্থাপন করেন সালাউদ্দিন আহমদ। পরে তা কণ্ঠভোটে পাশ হয়। এর মধ্য দিয়ে পূর্বের অধ্যাদেশটি আইনে রূপান্তর হলো এবং নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬ অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। এদিন সরকারি হিসাব নিরীক্ষা বিল সহ ৪টি বিল পাশ হয়। বিলের দফা ২, ৩ ও ৪ এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা ২, ৩ ও ৪ এই বিলের অংশ হিসেবে গৃহীত হলো। এদিকে দেশের সব উপজেলায় পর্যায়ক্রমে মিড ডে মিল কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের প্রশ্ন উত্তর পর্বে সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিম রেজার লিখিত প্রশ্নের জবাবে একথা জানান সরকার প্রধান। মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা ১। এছাড়া মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি সবার জন্য কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার অঙ্গীকার বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এই দুটি হাসপাতাল। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা দিতে দায়মুক্তি অধ্যাদেশ বিল পাশ হয়েছে জাতীয় সংসদে। স্বরাষ্ট্রমন্ত্রীর উত্থাপনের পর বিলটি সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে পাশ হয়। এর মাধ্যমে অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে করা সব দেওয়ানি ও ফৌজদারি মামলা এবং আইনি কার্যধারা প্রত্যাহারের পথ প্রশস্ত হলো। আইন অনুযায়ী নির্ধারিত বিধান অনুসরণ করে এসব অভিযোগ বাতিল করা হবে। এছাড়া জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা রহিতকরণ বিলও সংসদে পাশ হয়। ৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার জন্য হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। এমনটা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বলেন, এর সঙ্গে সাংবিধানিক ব্যাখ্যার বিষয় জড়িত থাকায় দ্রুতই আপিল করা হবে। যদিও হাইকোর্টের এই রায়কে জুলাই আন্দোলনের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন মামলার অ্যামিকাস কিউরি ডক্টর শফিক শরীফ ভুইয়া। মুদাসসির আলীর প্রতিবেদন। ৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে নির্দেশ দিয়ে মঙ্গলবার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট। রায়ে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়া হয়। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের স্বাক্ষরের পর ১৮৫ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়।
বুধবার নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, রায়টি এখনো চূড়ান্ত নয়। এর কারণ উল্লেখ করে তিনি বলেন, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। এর সঙ্গে সাংবিধানিক ব্যাখ্যার বিষয় জড়িত রয়েছে। আমাদের সংবিধানের ১০৩-এর ২-এর ক অনুচ্ছেদ এবং দফায় উল্লেখ করা আছে, হাইকোর্ট যখন কোনো মামলা নিষ্পত্তি করেন এবং সেই নিষ্পত্তির পরেও যদি সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকেন, সেক্ষেত্রে হাইকোর্ট এই মর্মে একটা সার্টিফিকেট দেন যে মামলাটির সহিত এই সংবিধান ব্যাখ্যার বিষয়ে আইনের গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত রয়েছে। এবং এই রায়ের ১৮৪ পৃষ্ঠায় এই রায়টি আরও পর্যালোচনা করার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যেন সার্টিফিকেট ইস্যু করা হয়। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা আপিল দায়ের করব যত দ্রুত সম্ভব। যদিও মামলার অ্যামিকাস কিউরি সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া এর রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেন। একে জুলাই সনদের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন তিনি। রায়টা খুবই উল্লেখযোগ্য হয়েছে এবং রায়ে আদালত এটা প্রতিফলন এসছে যে জুলাই সনদে এই বিষয়টা আছে এবং এই ব্যাপারে কোনো রাজনৈতিক দলের কোনো ভিন্ন মত ছিল না। এদিকে পৃথক সচিবালয়ে গুম অধ্যাদেশ বাতিল সহ বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নে ফেসবুক পোস্ট দেয়াকে কেন্দ্র করে ২৮ বিচারককে শোকজের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি সমর্থিত আইনজীবীদের সংগঠন ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স। অবিলম্বে বিচার বিভাগকে আলাদা হিসেবে বিবেচনাপূর্বক বিচারকদের করা শোকজ নোটিশ প্রত্যাহার করে বিচার বিভাগের উপর এই নগ্ন হস্তক্ষেপ বন্ধ করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যু এবং হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েই চলেছে। রাজশাহী মেডিকেল কলেজে আজও ৩ শিশুর মৃত্যু হয়েছে। ওই হাসপাতালে নতুন ভর্তি হয়েছে প্রায় ২৩ জন। সিরাজগঞ্জ, বাগেরহাটেও বেড়েছে হামের প্রাদুর্ভাব। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বুধবারও হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসক ডক্টর শঙ্কর বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও ২৩ জন শিশু। এ পর্যন্ত নগরীর এই হাসপাতালে হামের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩৩ জনে। সিরাজগঞ্জ জেলায়ও বেড়েছে হামের প্রাদুর্ভাব। সেখানকার বিভিন্ন হাসপাতালে ১৯ জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে গেল এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ জনে। এদিকে বাগেরহাটে ২৫০ শয্যা হাসপাতালে শিশু ওয়ার্ডে রোগীর চাপ আশঙ্কাজনক হারে বাড়ছে। হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ৪ জন। ৪০ শয্যার হাসপাতালে বর্তমানে দ্বিগুণ রোগী ভর্তি রয়েছেন। বাচ্চার কাশি হয়েছে, ১ মাস আমি বাইরে থেকে ডাক্তার থেকে ওষুধ খাচ্ছি, কমতেছে না। এখানে ৪ দিন চিকিৎসা পাচ্ছে, ঠিক আছে, কিন্তু ওরকম ভাবে এখনো সুস্থ হয়নি বাচ্চা। সিট পাইছি নিচে, তা বিছনা চাদর নেই, বালিশ নেই। হ্যাঁ, এভাবে কি করে রোগী সুস্থ হবে? বেডের তুলনায় রোগীর পরিমাণ অনেক বেশি। এতে আমাদের চিকিৎসা সেবা দিতেও যেমন সমস্যা হচ্ছে, বাচ্চারাও ঠিকঠাক সেবা পাচ্ছে না। হঠাৎ রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম অবস্থা বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের কর্তৃপক্ষের। শিশু ওয়ার্ডের কিন্তু হ্রাসটা অনেক বেশি। আমাদের ৪০ বেডের শিশু ওয়ার্ডে এখন ৮৪ জন রোগী ভর্তি আছে। অতএব অনেক রোগীকে আমরা বিছনা দিতে পারি না, ফলে থাকতে হচ্ছে। আমাদের যে জনবল, তাদের সেবা দিতে আসলে আমাদের হিমশিম খাচ্ছি। হামের উপসর্গ টের পেলেই দ্রুত হাসপাতালে যাওয়া এবং শিশুদের আইসোলেশনে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। হামের ভ্যাকসিন মজুদ স্থিতিশীল রয়েছে। ইউনিসেফ থেকে ৪১৯ কোটি টাকার ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়া চূড়ান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ৩রা মের পরিবর্তে ২০ এপ্রিল থেকে হামের টিকা দেওয়া শুরু হবে। এখনো পর্যন্ত ২,১৯,০০,০০০ টিকা সংগ্রহ করেছে সরকার। মাতৃ ও শিশু স্বাস্থ্য, মানব দেহের সাধারণ জ্ঞান, সাধারণ প্যাথোলজি ও সংক্রমণ প্রতিরোধ, কমিউনিকেবল ও নন কমিউনিকেবল রোগ এবং সীমিত আকারে রোগ প্রতিরোধ জ্ঞান, কমিউনিটি মেডিসিন এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা, ড্রাগ মেডিসিন ও ফার্স্ট এইড বিষয়ে যথাযথ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং পরীক্ষা গ্রহণের মাধ্যমে সনদ প্রদান করা হয়। সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে কমিশন। আগামী ১২ই মে অনুষ্ঠিত হবে
হতে যাওয়া এই নির্বাচনে থাকছে 30টি প্রতীক। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 21 এপ্রিল, আর প্রত্যাহারের শেষ তারিখ 29 এপ্রিল। ইসির সিনিয়র সচিব জানান, নির্ধারিত সময়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এমআর আসাদের রিপোর্ট। গেল 6 এপ্রিল সংরক্ষিত নারী আসনের ভোটের তারিখ জানায় নির্বাচন কমিশন। বুধবার দুপুরে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ ঘোষণা করেন ভোটের সম্পূর্ণ তফসিল। প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন 21 এপ্রিল পর্যন্ত। প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে 29 এপ্রিল। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হচ্ছে 21 এপ্রিল, এটা মঙ্গলবার, এবং এটা হচ্ছে নির্বাচন কমিশনের সচিবালয়ের ভবনে। নির্বাচনের জন্য প্রতীক রয়েছে 30টি। আক্তার আহমেদ জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করি যে আমরা যে বেঞ্চমার্কটা জাতীয় পর্যায়ের নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতায় করেছে, সেটা থেকে প্লাস হবে। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 22 ও 23 এপ্রিল। প্রার্থীরা আপিল করতে পারবেন 26 এপ্রিল, আর আপিল নিষ্পত্তি 27 ও 28 এপ্রিল। রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের জন্য 22 এবং 23 তারিখ এটা আপনার সময় দিয়েছেন, আমাদের এখানেই এটা হবে। আপিল আবেদন 26 তারিখ, এটা রোববার, যদি কেউ আপিল করেন তাহলে এটা। আপিল নিষ্পত্তি 27, 28 এপ্রিল। নির্বাচনে বিএনপি জোট 36টি ও জামায়াত জোট 13টি আসনে প্রার্থী দিতে পারবে। সংরক্ষিত মহিলা আসনের বন্টনটা হচ্ছে বিএনপি এবং তার জোটের ভিতরে 3 দল আছেন, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। এনাদের 36টা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া 6 ও শেরপুর 3 আসনের উপনির্বাচন কাল সকাল 7:30টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4:30 পর্যন্ত। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনের সরঞ্জাম। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাসেল কবির ও মাইনুল ইসলামের সহায়তায় আরও জানাচ্ছেন মিশেল বিনতে আনোয়ার। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া 6 আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে ভোট কেন্দ্রের সংখ্যা 150টি। মোট ভোটার 4,50,037 জন। পাশাপাশি পোস্টাল ব্যালটের ভোটার রয়েছেন 3,736 জন। ভোট গ্রহণের জন্য প্রস্তুতি শেষ হয়েছে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, পুলিশ, আনসার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পাশাপাশি 8 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারে এবং ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে, সেজন্য আমাদের পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে, যাতে আচরণবিধি লঙ্ঘিত না হয়। এছাড়াও 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে, তারা সামারি ট্রায়াল করবে। যদিও কোথাও সংক্ষিপ্ত বিচার কার্য পরিচালনা করতে হয়, তারা তাৎক্ষণিক বিচার কার্য পরিচালিত করবে। এদিকে জামাত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে স্থগিত শেরপুর 3 আসনের নির্বাচনে বিএনপি, জামাত এবং বাসদ মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে মোট ভোট কেন্দ্র 128টি। মোট ভোটার 4,13,177 জন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। 2 উপজেলায় 8 প্লাটুন করে টোটাল 16 প্লাটুন বিজিবি থাকবে, এছাড়া সেনাবাহিনী থাকবে, পুলিশের টিম থাকবে। এছাড়া ভোট কেন্দ্রে আমরা আশা করছি 6 থেকে 7 জন করে পুলিশ বাহিনীর সদস্যরা থাকবেন। মিশেল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। পাবলিক সার্ভিস কমিশনকে আরও শক্তিশালী এবং গতিশীল করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। দুপুরে আগারগাঁয়ে পাবলিক সার্ভিস কমিশনের 54তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় এই কথা বলেন তিনি। এ সময় পরিশ্রম এবং মেধার সমন্বয়ে জনকল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন কর্ম কমিশনের চেয়ারম্যান ডক্টর মোবাশ্বের মোমেন। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। পাবলিক সার্ভিস কমিশনের 54তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এতে পিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সংস্থা মানুষের কল্যাণে একটি দায়বদ্ধ প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে চায় বলে জানান সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ডক্টর মোবাশ্বের মোমেন। আমরা এই প্রতিষ্ঠানকে আসলে একটা দায়বদ্ধ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। রেসপন্সিভ, সোসাইটাল নিডের প্রতি রেসপন্সিভ, রাষ্ট্রের নিডের প্রতি রেসপন্সিভ,
সরকারের নিডের প্রতি রেসপন্সিভ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, পাবলিক সার্ভিস কমিশনকে শক্তিশালী করার পাশাপাশি পেশাদারিত্ব বৃদ্ধি, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় সেবায় নিয়োগের ক্ষেত্রে মেধা, ন্যায্যতা এবং সমতার নীতি নিশ্চিত করা, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন করা, স্বচ্ছতা ও সততার সাথে 5 লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পেশাদারিত্ব বৃদ্ধি। আমাদের দায়িত্ব একটি প্রজন্মের মেধা, পরিশ্রম এবং সম্ভাবনাকে সঠিক পথে পরিচালিত করা। মেধা এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে জনবান্ধব প্রশাসন নিশ্চিতের অঙ্গীকারও করেন ইসমাইল জবিউল্লাহ। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর বলিষ্ঠ নেতৃত্বে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের নিরঙ্কুশ ভোট পেয়ে সরকার গঠন করেছে। নির্বাচনী ইশতেহারে আমরা ঘোষণা করেছি 3টি নয়, পাবলিক সার্ভিস কমিশন হবে 1টি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৈঠক শেষে এস জয়শঙ্কর বলেন, দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। নিবিড় যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছে ঢাকা ও দিল্লি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান আগামী 10 থেকে 12 এপ্রিল মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠিতব্য ভারত মহাসাগর সম্মেলনে অংশ নেবেন। পররাষ্ট্রমন্ত্রী সফর সঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এখনো বদলায়নি রাজধানীর ফিলিং স্টেশনগুলোর চিত্র। তেল পেতে চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। পাম্প কর্মকর্তারা বলেন, চাহিদা অনুযায়ী যোগান না পেয়ে রেশনিং পদ্ধতিতেই তেল দেওয়া হচ্ছে। যদিও এমন বক্তব্য অস্বীকার করে মেঘনা পেট্রোলিয়াম কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক দাবি করেন, আতঙ্ক থেকে মানুষ বেশি পরিমাণে তেল কিনছে। মফিউর রহমানের রিপোর্ট। জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে এখনো যানবাহনের চাপ, ফলে প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হচ্ছে চালকদের। তারা জানান, কয়েকদিন ধরে তেলের জন্য পাম্পে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু পাম্পের বাইরে বেশি দামে তেল বিক্রি হচ্ছে। পর্যাপ্ত রিজার্ভ থাকা সত্ত্বেও সরকার কেন এটা সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করতে পারতেছে না? পরশুদিন 4 ঘন্টা সিরিয়াল থেকে আমি এখানে তেল পেয়েছি 300 টাকার, আমার শেষ হয়ে গেছে, এখন আমি আসছি। একটা মেজারমেন্ট নাই গভর্নমেন্ট থেকে, তাহলে হয়তো এই সমস্যার সমাধান হবে। এই 8টার থেকে এই পর্যন্ত বসে মাত্র এদিকে ঢুকলাম। তেল দিচ্ছে, এখন 2000 টাকার উপরে তেল দিব না। নিজেদের অসহায়তা তুলে ধরে ফিলিং স্টেশনের কর্মকর্তারা বলেন, চাহিদা অনুযায়ী জ্বালানির যোগান না পাওয়ায় তাদের রেশনিং পদ্ধতিতেই তেল দিতে হচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণা করায় পরিস্থিতি উন্নতি হবে বলেও আশা তাদের। আগে যখন গেছি ফুল গাড়ি নিয়ে আসছি, মনে করেন 9000 লিটারের গাড়ি আমার, আমি 9000 লিটার অকটেন বা ডিজেল যেটা আনি 9000 লিটার নিয়ে আসছি। এখন তো পেতেছি অর্ধেক। যুদ্ধটা যদি বন্ধ হয়, আমরা আশা রাখি এবং কি আশা করি যে খুব অচিরেই এই তেলের যে সংকট, এটা খুব দ্রুত একটা পর্যায়ে ভালো রেজাল্ট আমরা আশা করি। যদিও মেঘনা পেট্রোলিয়াম কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক আহমেদ রুশদ জানান, প্রতিটি পাম্পকে তাদের পূর্বের চাহিদা অনুযায়ী তেল দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে চাহিদার চেয়ে বেশি সংগ্রহ করছেন। পর্যাপ্ত পরিমাণে দেওয়া হচ্ছে, কারণ গত বছর ওনারা এপ্রিলে যে তেলটা নিছিল ওই অনুযায়ী এবারেও সেই তেলটা দেওয়া হচ্ছে। এটাতে কোনো কাট করা হয় না। মানুষ যদি প্যানিক বাইকটা কম করে, আমার মনে হয় তাহলে পরিস্থিতি আরও দ্রুত নর্মাল আসবে আর কি। বাসা বাড়িতে পেট্রোল, অকটেনের মতো অতি দাহ্য পদার্থ না রাখারও আহ্বান জানান তিনি। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ভোজ্য তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকটের প্রতিবাদে মানববন্ধন করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ক্যাব। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি। ক্যাব নেতারা বলেন, সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে বোতলজাত তেল 200 টাকা পর্যন্ত বিক্রি করছে অসাধু সিন্ডিকেট। ক্যাবের মতে, বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে, যা প্রতারণার শামিল। 185 টাকার জায়গায় 210 টাকা দরে বিক্রি হচ্ছে বাজারে। বাংলাদেশে যে কটা রিফাইনারি আছে, 5 থেকে 6টা রিফাইনারি, তারা এই সিন্ডিকেটের সাথে জড়িত। পণ্যের মূল্য বৃদ্ধি হয়েছে, কেন বৃদ্ধি হলো? এক ধরনের সিন্ডিকেট সাধারণ জীবনযাপনে কেন ব্যাঘাত ঘটাচ্ছে, এটা প্রশাসনের কাছে আমরা জানতে চাচ্ছি। কৃত্রিম সংকট সৃষ্টি ও প্রতারণার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।
জনগণের নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। পুলিশ একাডেমিতে 41তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ সাব ইন্সপেক্টরদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এমন নির্দেশনা দেন তিনি। বর্তমান প্রেক্ষাপটে অপরাধের ধরন পরিবর্তন হচ্ছে উল্লেখ করে আইজিপি বলেন, সাইবার অপরাধ এবং জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ অফিসারদের দক্ষতা ও সচেতনতা জরুরি। একজন পুলিশ সদস্য হিসাবে তোমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা রক্ষা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। মনে রাখতে হবে, জনগণের আস্থা ও ভালোবাসাই হলো মানুষের সবচেয়ে বড় শক্তি। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তি নির্ভর অপরাধ, সাইবার ক্রাইম, উগ্রবাদ মোকাবেলায় তোমাদের দক্ষতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে প্রশাসনিক কার্যক্রম অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। নির্বাচন আয়োজনের নামে চতুরতা করে বিভিন্নভাবে নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে নির্বাচন কমিশন গঠনে কাল বিলম্ব। আগামী 72 ঘন্টার মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের তফসিল চালু করে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করলে, নির্ধারিত আলটিমেটাম পেরিয়ে গেলে বিক্ষোভ মিছিল সহ প্রশাসনিক ভবনে তালা দিয়ে শিক্ষার্থীরা এর কঠোর জবাব দেবে ইনশাআল্লাহ। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে বিএসএফের গুলিতে আলী হোসেন নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও 2 জন, তবে আহতদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। বুধবার গভীর রাতে উপজেলার ধবলগুড়ি সীমান্তের মেইন পিলার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের লাশ ভারতের অভ্যন্তরে রয়েছে বলে জানায় বিজেপি। নিহত আলী হোসেন পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি এলাকার পূর্ব পানিয়াটারি গ্রামের মৃত আব্দুল গফুরের ছিলেন। বিজেপি ও স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাতে আলী হোসেন সহ কয়েকজন ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ 2 রাউন্ড গুলি ছোড়ে। আন্তর্জাতিক প্রসঙ্গ, পাকিস্তানের মধ্যস্থতায় আগামী শুক্রবার মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে বসতে সম্মত হয়েছে ইরান। বুধবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান, যুক্তরাষ্ট্র দুপক্ষই নিজেদের বিজয় হিসেবে দাবি করছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে তাদের পূর্ণাঙ্গ চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে। যুদ্ধবিরতিকে বড় জয় হিসেবে দেখছে তেহরানও। প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্ট। চরম উদ্বেগ ও উৎকণ্ঠার পর অবশেষে শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসতে ইরানের সরকারি প্রতিনিধিদের আগামী 10 এপ্রিল ইসলামাবাদে আসার যে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান, তা গ্রহণ করেছে তেহরান। সেই অনুযায়ী 10 এপ্রিল ইসলামাবাদে যাচ্ছেন ইরানের প্রতিনিধিরা। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর টেলিফোনে এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে এই যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের জন্য একচ্ছত্র ও পূর্ণাঙ্গ জয় বলে অভিহিত করেছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের মতো যুদ্ধবিরতিকে বড় বিজয় বলে দাবি করেছে ইরানও। এক বিবৃতিতে এ তথ্য জানায় ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা ইরানিয়ান সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইরানে হামলা বন্ধ রেখেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বুধবার রাত থেকে এখন পর্যন্ত ইরানে কোনো হামলা করেনি দেশটির বিমান বাহিনী। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। তামিম ইকবালকে বিসিবির অ্যাডহক কমিটির আহ্বায়ক নির্বাচন করায় তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিসিসিআই এর সহসভাপতি রাজীব শুক্লা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তামিমকে স্বাগত জানিয়েছেন। বলেন, একজন সাবেক ক্রিকেটার হিসেবে তামিমের নেতৃত্ব বাংলাদেশ সহ আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেটের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে। পাশাপাশি ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দেন তিনি। নির্বাচনের মাত্র 6 মাসের মাথায় আমিনুল ইসলামের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের এই নতুন কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সংসদে নতুন আইন, জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ বিল পাস। পৃথক সচিবালয় করার নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। সাংবিধানিক প্রশ্ন জড়িত বললেন অ্যাটর্নি জেনারেল। হামে আজও ৩ শিশুর মৃত্যু, সারা দেশেই বাড়ছে প্রাদুর্ভাব, ১৩ দিন এগিয়ে টিকাদান শুরু ২০ এপ্রিল থেকে, বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং সংরক্ষিত নারী আসনে ভোটের তফসিল ঘোষণা, মনোনয়ন দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। বগুড়া ৬ ও শেরপুর ৩-এর নির্বাচন কাল। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সন্ধ্যা ৭টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।